আমরা আজকে যে টপিকটি পড়াবো সেই টপিকটির নাম হচ্ছে শব্দ প্রকরণ। শব্দ প্রকরণ থেকে প্রথম প্রশ্ন বলেছি, প্রকরণ শব্দের অর্থ কি? প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ। প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ। তাহলে শব্দ প্রকরণ মানে কি? শব্দের প্রকারভেদ। তাহলে শব্দ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দ বা রূপতত্ত্বে। ঠিক আছে, শব্দ বা রূপতত্ত্বে। জি, দেখেন এখন শব্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। শব্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কি কি? একটি হচ্ছে গঠনগত, একটির নাম হলো অর্থগত, আর একটির নাম হলো উৎসগত। শব্দকে প্রধানত তিন ভাগে, প্রধানত কিন্তু শব্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। এটি গঠনগত, অর্থগত, উৎসগত, কিংবা কোন কোন লেখা আছে গঠন অনুসারে, অর্থ অনুসারে, উৎস অনুসারে। কোন বই লেখা আছে গঠনের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে, উৎসের ভিত্তিতে। গঠনগত ভাবে শব্দ কয় প্রকার? গঠনগত ভাবে শব্দ দুই প্রকার, লিখে নেন। গঠনগত ভাবে বা গঠনের ভিত্তিতে বা গঠন অনুসারে শব্দ দুই প্রকার। কি কি? মৌলিক এবং সাধিত। মৌলিক এবং কি? সাধিত। মৌলিক, যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। সেটি মৌলিক। যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, মৌলিক। আর সাধিত কি তাহলে বলেন? বলে দিতে হবে যে শব্দকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। মৌলিক হচ্ছে যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। আর সাধিত হলো যে শব্দকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। মৌলিক এবং কি সাধিত। এখন দেখেন পরীক্ষায় প্রশ্নটা করবে এমন যে গোলাপ, ভালো করে মনোযোগ দিবেন, গোলাপ এই শব্দটা মৌলিক নাকি সাধিত? মানে হলো গোলাপ শব্দটিকে ভাঙা যায় নাকি যায় না? ভাঙা যায় নাকি যায় না? তাহলে গোলাপকে ভাঙা যাবে না, গো যোগ লাভ হবে না, গোলাপ। তাহলে আমরা ভাঙবো, কেমন করে ভাঙবো? গো যোগ লাভ, তাহলে ভাঙা গেল। আচ্ছা, তাও যদি না করি তাহলে এইভাবেও তো ভাঙতে পারি, গোল যোগ কি আপ। হয়নি? ভাঙা হয়নি? না, হয়নি। গোলাপ শব্দটিকে ভাঙা যায় না। কেন ভাঙা যায় না? গোলাপটাই হচ্ছে মূল বা আসল। গোলাপকে আর কোনোভাবে ছোট করা যাবে না, কারণ গোলাপ এটি হলো এই শব্দটার কি একদম বেস ফর্ম, মূল ফর্ম, আসল ফর্ম। কিন্তু শব্দটা যদি হতো গোলাপি, গোলাপি, তাহলে এবার এটাকে কি ভাঙা যায়? গোলাপিটা ভাঙা যায়। কেমন করে ভাঙা যেত? গোলাপ যোগ কি, বুঝতে পারলেন? দেখেন তো ডাক্তার এই শব্দটাকে ভাঙা যাবে না, ডাক্তার শব্দটাকে ভাঙা যাবে না। ডাক যোগ তার, ডাক যোগ তার, হয়নি? ভাঙা হয়নি না। ডাক্তারকে এর চেয়ে আর ছোট করা যাবে না, কারণ ডাক্তারই সবচেয়ে কি ছোট, ডাক্তারই সবচেয়ে মূল বা মৌলিক বা বেসিক। ডাক্তারকে আর ভেঙে ছোট করা যাবে না, কারণ এটি এই শব্দটির মূল। কিন্তু ডাক্তারি যদি হতো ডাক্তারি, তার মূল শব্দ কি ডাক্তার, আর তার সাথে অতিরিক্ত কি রস্বই। অর্থাৎ কোন শব্দকে যদি ভাঙতে পারি, যদি না ভাঙতে পারি তাহলে তো কাহিনী ওখানে শেষ। মৌলিক, ভালো করে শুনেন কথাটি। কোন শব্দকে যদি ভাঙা না যায়, তো না গেলে তো মৌলিক, কাহিনী শেষ, ভাঙা গেল না, মৌলিক। যদি ভাঙা যায়, যদি ভাঙা যায় তাহলে সাধিত।
ভাঙা গেলে কি সাধিত। কিন্তু ভাঙা গেলে আবার এর মধ্যে দুই রকম ঘটতে পারে, যৌগিক হতে পারে, রুড়ি হতে পারে। তাহলে ভাঙা গেলে দেখতে হবে যে যে শব্দ ভাঙা যায় তার মূলটা এই শব্দের অর্থের সাথে পুরোপুরি সম্পর্কিত নাকি এই শব্দের অর্থের সাথে মূলের তেমন কোনো, যদি শব্দটি তার মূলের সাথে পুরোপুরি নির্ভরশীল হয় তাহলে যৌগিক, আর যদি পুরোপুরি নির্ভরশীল না হয় তাহলে রূঢ়। এখন একটি শব্দ হলো পঙ্কজ। শব্দটা কি? পঙ্কজ। তাহলে পঙ্কজকে ভাঙবো কেমন করে? পঙ্কজ কি অস, তাই না? পঙ্কজ বাস ভাঙবো, ভাঙা যাবে? ভাঙা যাবে, কিন্তু এইভাবে ভাঙা যাবে না। পঙ্কজ ভাঙা যাবে মানে কেমন ভাঙতে হবে? পঙ্কজ ভাঙতে হবে এইভাবে, পঙ্কের জন্মের যা, এর নাম হলো যোগরূপ। এর নাম যোগরূপ। এর নাম কি? সবসময় নেট থাকবে কেন? তুমি অন্য সময় দেখবে, আমাদের এই তো ভিডিও দেওয়া থাকে পরিতোষয়, আমাদের এটা তো ভিডিও আকারে দেওয়া থাকে, আপনি যখন সুবিধা পাবেন তখন দেখবেন। নেট সবসময় না থাকে, কখনো কখনো তো থাকে, যেহেতু ভিডিওগুলো দেওয়া থাকবে যখন সুবিধা তখন দেখবেন। আর এই সকল শব্দ যা কিছু বলছি সকল কিছুই কি সকল বইয়ে দেওয়া আছে, শুধু আমি যা বোঝাচ্ছি সেটা দেওয়া না। বোঝানোটা কেমনে পিডিএফ দিব? আমি তো লেখাগুলি দিব, লেখাগুলি তো লিখে দিচ্ছি, বইয়ে লেখা আছে। জলজ ভাঙা যাবে না? যাবে না, ভাঙা যাবে, কিন্তু জল যোগ অজ এইভাবে ভাঙা যাবে না। কেমন করে ভাঙতে হবে? ভাঙতে হবে জলে জন্মে যা। জলজকে ভাঙা যাবে কিন্তু সাধিত, কিন্তু কেমন করে ভাঙা যাবে? সমাসবদ্ধ ভাবে, ব্যয়বদ্ধ হবে। এর নাম কি? যোগরূপ। এবার দেখেন উৎস। উৎস বা উৎপত্তি বা উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার। কেউ দিবে উৎস অনুসারে কয় প্রকার, কেউ দিবে আবার উৎপত্তি অনুসারে। কোন পরীক্ষক কি করবে? আপনাকে ঘোলা করবে। কেমনে ঘোলা করবে? ব্যুৎপত্তি অনুসারে। ব্যুৎপত্তি কি স্যার? যার নাম উৎপত্তি তার নামই ব্যুৎপত্তি, তার নামই উৎস। বোঝা গেছে? কেন ভিন্ন ভিন্ন শব্দ দেয়? যাতে আপনারা বিভ্রান্ত হন। এটা সিনোনিমাস শব্দ, বুঝেন? পরীক্ষক কেন নতুন নতুন শব্দ খুঁজে খুঁজে দেয়? যাতে আপনি বিভ্রান্ত হন। উৎস অনুসারে কয় প্রকার? 5 প্রকার। এবার দেখে ব্যুৎপত্তি অনুসারে কয় প্রকার? এবার ছাত্র হা হয়ে গেছে যে স্যার আমি তো বই পেয়েছি উৎস অনুসারে 5 প্রকার, ব্যুৎপত্তি অনুসারে তো পাইনি। যাহা উৎস তাহাই উৎপত্তি, তাহাই কি ব্যুৎপত্তি। কয় প্রকার? 5 প্রকার। কি কি লেখেন? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আচ্ছা লিখলেন তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আচ্ছা তাহলে এখন পরীক্ষায় দেখবেন আসবে নিচের কোনটি তৎসম, কোনটি কি অর্ধতৎসম, কোনটি তদ্ভব, কোনটি দেশি, কোনটি বিদেশি শব্দ আসবে না? খুবই গুরুত্বপূর্ণ। বলেছি বাংলাদেশে এমন কোন জবের পরীক্ষা নাই যেখানে এই শব্দ প্রকরণ থেকে প্রশ্ন আসবে। আবার বলছি বাংলাদেশে এমন কোন চাকরির পরীক্ষা নাই, শুধু চাকরির না, বাংলাদেশে এমন কোন পরীক্ষা নাই, অ্যাডমিশন থেকে শুরু করে প্রাইমারি, নিবন্ধন, যত রকম পরীক্ষা আছে অবশ্যই কি এই শব্দ প্রকরণ থেকে প্রশ্ন আসবে। তাহলে কোনটি তৎসম, কোনটি অর্ধতৎসম, কোনটি তদ্ভব, কোনটি দেশি, কোনটি বিদেশি, এগুলো কিন্তু মোটামুটি মেমোরাইজিং টপিক। কি টপিক? মেমোরাইজিং টপিক। কিন্তু আমি চেষ্টা করব ভাই বাবারা, আমি চেষ্টা করব একটু সহজ করার জন্য। টপিকটা কিন্তু মেমোরাইজিং,
কিন্তু আমি আমার অভিজ্ঞতা, আমার কৌশল এগুলো দিয়ে চেষ্টা করব যাতে মেমোরাইজিং হলো আপনাদের জন্য একটু কি হয়, একটু সহজবোধ্য হয়, একটু সরল হয়। ঠিক আছে, চেষ্টা করে দেখি আমি। হ্যাঁ, তো একটু আপনাদেরকে পিছনে নিয়ে যাব। পিছনে আজ থেকে মাত্র এই 5000 বছর আগে চলে যাব। টাইম মেশিনে চড়ে আজ থেকে 5000 বছর একটু পিছনে যাব। মানে কত সাল? খ্রিস্টপূর্ব মাত্র কি 3000 সাল। খ্রিস্টপূর্ব 3000, বুঝতে পারলেন? এইটা হলো একটা ভারতবর্ষ। ভালো করে শুনবেন, এটি কি খ্রিস্টপূর্ব কি ভারত। আজকের ভারত নয়, কোন দিনের ভারত? খ্রিস্টপূর্ব 3000 BC বিফোর খ্রাইস্টের এটি ভারত। সমগ্র ভারতীয় উপমহাদেশ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ভালো করে শুনবেন, বলেছে আবার এখানে না, কোথায়? এই ভারতে গোটা ভারতবর্ষের মানুষের ভাষা তখন একটাই। সেই ভাষাটির নাম কি? প্রাচীন ভারতীয় ভাষা। ইংরেজিতে যাকে বলা হয় ওল্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। সমগ্র ভারতের একটাই ভাষা। আজকে শুধু ভারতে 1.5 শতাধিক ভাষা, শুধু ভারতবর্ষে। কিন্তু একটা সময় গোটা ভারতবর্ষের ভাষা ছিল একটাই। বিশেষ করতে হবে, গোটা পৃথিবীর ভাষা ছিল একটা। কখন? আদম ওয়া যখন ছিল তখন কি ভাষা কি 50টা ছিল না 3000 ছিল? পৃথিবীর প্রথম মানুষ 1 2 তাদের ভাষা ছিল কিন্তু কি এক। বুঝতে পেরেছেন? গোটা পৃথিবীতে একটা ভাষা ছিল। এই এক মানুষ যেমন 1 2 ছিল, 2 থেকে বিবর্তিত হয়ে এত মানুষ হয়েছে। ভাষাও ছিল কি একটা, সেখান থেকে বিবর্তিত হয়ে পৃথিবীতে এত ভাষা তৈরি হয়েছে। আমরা সেই আলোচনায় যাব না, অনেক গভীর আলোচনা, অনেক বৃহৎ, সেটা আলাদা কোনো সেমিনার নিতে পারলে ভালো হয়। শুধু আমরা একটু বলে রাখি যে খ্রিস্টপূর্ব 3000 সালে সমগ্র ভারতের মানুষ একটি ভাষায় কথা বলতো। সেই ভাষাটির নাম ছিল প্রাচীন ভারতীয় ভাষা, ওল্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, OIL, ওল্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এইভাবে খ্রিস্টপূর্ব 1000 বছর আরো পরে, খ্রিস্টপূর্ব 2000 সালে, খ্রিস্টপূর্ব 2000 সালে একদল লোক বাইরে থেকে মানে কি, কোন ঐতিহাসিক বললেন ইউরোপ থেকে, আর কেউ কেউ বললেন মধ্যপ্রাচ্য থেকে। তো যেখান থেকে হোক, মোট কথা ভারতের কি বাইরে থেকে একদল বিশাল একটা জনগোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করলো। তাহলে আগে ছিল ভারতে শুধু ভারতীয় মানুষ, এইবার ভারতে প্রবেশ করলো কারা? ভারতের বাইরে থেকে মধ্যপ্রাচ্য বা ইউরোপ থেকে বিশাল একটা জনগোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করলো। প্রথম দিকে ভারতের সাথে এই বাইরের যারা, তাদের যুদ্ধ বিগ্রহ হলো, হানাহানি মারামারি হলো, কিন্তু একসময় ওরা টিকে গেল। ওই জনগোষ্ঠীটা নিজেদেরকে নাম দিল কি আর্য। এই যে বাইরে থেকে যে বিশাল একটা জনগোষ্ঠী এলো, সেই জনগোষ্ঠী তাদের নিজেদের নাম দিল কি আর্য। আর আমরা যারা ভারতীয় ছিলাম আগে থেকে যারা ছিলাম, এই ভারতীয়দের ওরা নাম দিল কি অনার্য। বুঝতে পারলেন? আগে ছিল শুধু ভারতীয়রা, এবার এখানে 2 দল লোক, একদল ভারতীয়, এই ভারতীয়দের ভারতীয় নাম দিল কি অনার্য, আর যারা বাইরে থেকে আর্য। তাহলে এখন 2 দল লোক, একটা আর্য আর একটা অনার্য। এই যে ভারতীয় বা অনার্যরা কথা বলে কোন ভাষায়? ভারতীয় ভাষায়। ভারতীয় বা অনার্যদের ভাষা কি ভারতীয়, কিন্তু এদের ভাষা কি ভারতীয়? এই ভাষা তো ভারতের বাইরে থেকে এসেছে, এদের একটা আলাদা ভাষা। এই ভাষাটির নাম দিল আর্য। জাতি বললো যে আমরা আর্য, ভাষাটার নাম দিল কি আর্য। আর ভারতে যারা আছে এদের নাম ভারতের এদের নাম কি অনার্য, এদের ভাষার নাম অনার্য। তাহলে ভারতে এখন 2টা জাতি, আর্য অনার্য, ভাষা 2টা, আর্য অনার্য। আগে থেকে যারা ভারতীয় তারা কথা বলছে অনার্য ভাষায়, আর যারা নতুন হলে তারা কথা বলছে আর্য ভাষায়। আর্য শব্দের অর্থ কি? সম্ভ্রান্ত।
আর্য শব্দের অর্থ সম্ভ্রান্ত, যদিও আবিধানিক অর্থ গমনধর্মী। আর্য শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গমনধর্মী, গমনধর্মী যারা গমনাগমন করে, অর্থাৎ টাইপের, ওই যে আরবে যাযাবর টাইপ বা বেদুইন টাইপ, অর্থাৎ যারা এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় যাতায়াত করে। আর্য শব্দের অর্থ গমনধর্মী। যদিও আর্য বলতে আসলে তারা নিজেদেরকে কি বোঝাতো? সম্ভ্রান্ত, উচ্চবংশী। আর্য শব্দের আবিধানিক অর্থ গমনধর্মী, কিন্তু আর্যরা তাদেরকে আর্য শব্দটা কি অর্থে প্রয়োগ করত? উচ্চবংশীয়, সৎ বংশজাত, অভিজাত। আর যারা আগে থেকে ভারতে আছে ওদের কি বলতো? অনার্য। অনার্য মানে কি? ছোট লোক, ইতর, নিচ বংশজাত। তাহলে যারা আমরা আগে থেকে ছিলাম, আমরা ছোট লোক, নিচ, ইতর, আর এই বেটাতে যারা বাইরে থেকে এলো, এরা হলো কি? আর্য সম্মান। কি আর করা যাবে? এবার আর্যদের ভাষা হচ্ছে আর্য, আর অনার্যদের ভাষা হচ্ছে ভারতীয় অনার্য। আর্যরা করলো কি? আর্য ভাষায় রচনা করলো রামায়ণ, আর্য ভাষায় রচনা করলো মহাভারত, আর্য ভাষায় রচনা করলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ সহ আরো 14টি বেদ, অষ্টাদশ পুরাণ। এই আর্য বেটারা সত্যিকার অর্থে জ্ঞানে, বিজ্ঞানে, দর্শনে, কৌশলে, যুদ্ধে ছিল অনন্য। আর এই যারা অনার্য ভারতীয়, এর আগে থেকে এখন যেমন হ্যাবলা ক্যাবলা, বিলায় চন্ডী, বোকামারানি আগে থেকেই তাই। আমাদের ওই যে এখন তো তবু আমরা কিছুটা চালাক চতুর হয়েছি। কেন হয়েছে? তার অনেক নৈতাত্ত্বিক কারণ আছে। কিন্তু আমাদের যে আমার যে বাবা বা আমার যে দাদা, আপনার বাবা দেখেন বোকাশোকা, আপনার দাদা আরো বোকাশোকা, তার দাদা আরো বোকাশোকা ছিল। বুঝতে পেরেছেন? ভারতীয় প্রাচীন ভারতীয় জাতি ছিল বোকাশোকা, সহজ সরল বলে তো এই বেটাকে সেখানে রাজত্ব করেছে। যাই হোক, তো এখন এই আর্যরা কি লিখলো? তাদের আর্য ভাষায় লিখলো রামায়ণ। রামায়ণ কোন ভাষায় রচিত? আমরা বলি সংস্কৃত ভাষা, আসলে সংস্কৃত ভাষা না। রামায়ণ রচিত হচ্ছে কোন ভাষায়? আর্য ভাষায়। মহাভারত আর্য ভাষায়। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ কোন ভাষায়? আর্য ভাষায়। এবং আর্যরা দাবি করলো যে আর্য হচ্ছে ভগবানের ভাষা। কাদের ভাষা? ভগবানের। এই আর্য কাদের ভাষা? ভগবানের ভাষা, ঈশ্বরের ভাষা, স্রষ্টার ভাষা দাবি করলো তারা। অনার্যরা অন্ধবিশ্বাসী, কুসংস্কারচ্ছন্ন, এরা যা বলে তাই বিশ্বাস করে। বিশ্বাস করে নিল যে আর্য হচ্ছে ভগবানের ভাষা। তো অনার্যরা তার তো আর্য ভাষায় কথা বলে না, বলে অনার্য ভাষায়। কিন্তু অনার্য ভাষায় কথা বলার ফাঁকে ফাঁকে তাদের শখ জাগলো যে আর্য ভাষার কিছু শব্দ তারা কি করবে? একটু শিখবে। ভগবানের ভাষা, তাই না? দু একটা না শিখে কেমন হয়? তারা অনার্য ভাষায় কথা বলতো, কিন্তু অনার্য ভাষার ফাঁকে ফাঁকে আর্য ভাষার শব্দ দু একটা তাদের মুখ থেকে কি করতো? শুনে শিখে নিত, নিয়ে অনার্যের মাঝে মাঝে মেরে দিত। যেমন এখন আপনারা মেরে দেন ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই হেট ইউ, ইউ স্টুপিড, ইডিয়ট, লানসন, মেরে দেন না মাঝে মাঝে? বাংলার ফাঁকে ফাঁকে মেরে দেন তো? মেরে দিলে একটা ভাব আসে, তাই না? এটা আপনার দোষ না, এটা আপনার জিনের দোষ, ক্রোমোজোমের দোষ। ওই যে পূর্বপুরুষের জিনের মধ্যে দিয়ে আপনি এটা বহন করে আপনি আপনার ওই যে দাদার 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 যে দাদা, পদ্দাদা, সদ্দাদা, ওই ব্যাপারটা ছিল অনার্য। আর সে অনার্য কি করতো? অনার্য ভাষায় কথা বলতো। আর ওই কথার ফাঁকে ফাঁকে কি আর্য ভাষার দুই চারটি শব্দ কি মেরে দিত, দিয়ে ভাবতো যে কার ভাষা বললাম? ভগবানের শব্দ। কিন্তু আর্যরা যখন এটা জানতে পারলো, বুঝতে পারলো, তখন আর্যরা নিষেধ করে দিল যে না, নইব নইব চ হবে না। আর্যরা নিষেধ করলো কোন অনার্য, কোন ম্লেচ্ছ, কোন ইতর, কোন ছোট লোক এই পবিত্র আর্য ভাষা ব্যবহার করতে পারবে না। করলে তাকে শাস্তি দেওয়া হবে। কোন ছোট লোক, কোন ইতর যদি পবিত্র আর্য ভাষা, ঈশ্বরের ভাষা ব্যবহার করে, ঈশ্বরের ভাষা ব্যবহার করবে কারা? আর্য, যারা ঈশ্বরের অংশ। আর্যরা মনে করতো তারা ঈশ্বরেরই কি অংশ, প্রতিনিধি। আর এই ব্যাটারা ছোট লোক, ইতর শ্রেণীর। ব্যবহার করলে আর্য ভাষাটার পবিত্রতা পূর্ণভাবে ব্যবহার করা যায়। যদি কেউ ব্যবহার করে তার শাস্তি দেওয়া হবে। শাস্তি কি? পণ্ডিত পানি নাম শুনেছেন? পানি
নাম শুনেছেন না? পণ্ডিত পাণিনি। পণ্ডিত পাণিনি নাম শুনেছেন? পাণিনি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ব্যাকরণবিদের নাম কি? পাণিনি। বলেছিলাম মনে প্রথম ক্লাসে, আমি জানি না মনে আছে আপনাদের, ভারতবর্ষের প্রথম ব্যাকরণবিদের নাম কি? এই ব্যাটা পাণিনি। আর্য ভাষার প্রথম ব্যাকরণবিদকে পাণিনি। এমনকি মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রথম ভাষাবিদের নাম কি? এই পাণিনি, ব্যাকরণবিদ, বৈয়াকরণ। পাণিনি কে? ব্যাকরণবিদ, বৈয়াকরণ। বুঝতে পারলেন? ব্যাকরণবিদ। এই বেটা প্রথম ব্যাকরণ লিখলে, আসলে তখন তো ব্যাকরণ বলা হতো না, ভাষার সংবিধান। ব্যাকরণ কি মনে আছে? প্রথম ক্লাস মনে আছে? অনেকেই তো পরে মিস কল দিয়েছেন, পরে যারা মিস কল দিয়েছেন পরে ঢুকেছেন, প্রথম লেকচার 01 না, কিন্তু 1 এর আগে একটা কি 0 লেকচার অবশ্যই দেখবেন। তো পণ্ডিত পাণিনি ভাষার একটা সংবিধান লিখলো। এই আর্য ভাষার সংবিধানটা কি? সংবিধানটা হলো যে কোনো অনার্য, কোনো ম্লেচ্ছ, কোনো ইতর, কোনো ছোট লোক পবিত্র আর্য ভাষা ব্যবহার করতে পারবে না। বলে থেকে শাস্তি দেবে। শাস্তি কি? শাস্তি হলো রৌরবং নরকং ব্রজেত। শাস্তিটা কি? রৌরবং নরকং ব্রজেত। বুঝলেন? এত সহজ করে বলছি। রৌরবং নরকং ব্রজেত। বলছে অষ্টাদশ পুরাণানি। পাণিনি বলেছে, পাণিনি কোথায় বলেছে? অষ্টাধ্যায়ী। পাণিনি রচিত ব্যাকরণটির নাম কি? অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী রচয়িতাকে? পাণিনি। ভারতের প্রথম ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। উপমহাদেশে বা গোটা পৃথিবীর প্রথম ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। পাণিনি রচিত প্রথম ভাষা সংবিধান অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ীতে পাণিনি বলেছে কি? বলেছে অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষাং মানব শ্রুতা রৌরবং নরকং ব্রজে। অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষাং মানব শ্রুতা রৌরবং নরকং ব্রজে। সংস্কৃত ছাত্র আছেন কি কেউ? আওয়াজ দিয়েন, নক করে। সংস্কৃত পড়েন, ভাষা বিভাগে পড়েন, এমন ছাত্র কে আছেন? আচ্ছা, তাহলে এই কি বললো? অষ্টাদশ পুরাণানি, অষ্টাদশ পুরাণ যে ভাষায় রচিত হয়েছে। রামস্য চরিতানি চ, রামের জীবনী রচিত হয়েছে। এটা পবিত্র ভাষা, আর্য ভাষা, দামি ভাষা। অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ, যে পবিত্র ভাষাটি অষ্টাদশ পুরাণ লেখা হয়েছে, রামের জীবনে রামায়ণ রচিত হয়েছে। ভাষা মানব শ্রদ্ধা, সেই পবিত্র ভাষায় ছোট লোক সাধারণ মানুষের শুনবে বা বলবে? নইব নইব, হবে না, নিষেধ করে দিল। তারপরে বলতে যদি কেউ এই নিষেধ অমান্য করে, ছোট লোক অনার্য যদি পবিত্র আর্য ভাষা ব্যবহার করে, তাহলে শাস্তি কি? শাস্তি রৌরবং নরকং ব্রজেত। ব্রজেত মানে নিক্ষেপ করে ফেলে দেওয়া। ব্রজেত মানে কি? নিক্ষেপ করে ফেলে দেওয়া। তাকে ফেলে দেওয়া হবে জামার কলার ধরে। হাসছে যে মেয়েরা, যাদের জামা নাই তাদের কি জামার কলার নাই, তাহলে চুলের মুঠি ধরে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করবে। কোথায়? রৌরবং নরকং, মানে রৌরব নরক। আমাদের মুসলমান কোরআনে যেমন হাবিয়া দোজক, সবচেয়ে মারাত্মক দোজকটার নাম কি ভাই? হাবিয়া দোজক, হাবিয়া। আর হিন্দু কোরআনের সবচেয়ে মারাত্মক দোজকটার নাম কি? রৌরবং নরকং। আচ্ছা, এইবার এই পণ্ডিত পাণিনি অষ্টাধ্যায়ী লিখে দিল ভাষার সংবিধান। আর অনার্যরা বাংলা ভাষা ব্যবহার করতে পারবে না, করবে না। কেন করবে না? আর্যরা ছিল ব্রাহ্মণ। এই যে এখনকার যারা ব্রাহ্মণের কি উত্তরসূরি, বিশ্বাস করতো যার জন্য অভিশাপ দেয় ঈশ্বরের অংশ, এরা বিশ্বাস করতো এই বেটারা কি, এই যে আমাদের পূর্বপুরুষ আমাদের মতোই বিশ্বাস করতে পছন্দ করে, যে যা বলে বিশ্বাস করে নেয়। বিশ্বাস করতে আর্যরা ঈশ্বরের অংশ, কাজে অভিশাপদের নিশ্চিত কি রৌরবং নরকং এ যাইতে হবে। কাজেই নরকে যাওয়া যাবে না। কি করতে হবে? তাহলে আমরা সমস্ত আর্য ভাষা ব্যবহার কি করবো? আর্য ভাষা ব্যবহার করবো না, নরকে যাওয়া যাবে না, করবে না। কিন্তু কিন্তু কি
কিন্তু হচ্ছে আর্য ভাষা তো ব্যবহার করবে না, কিন্তু যেগুলো ব্যবহার করে ফেলেছে কিছু কিছু শব্দ ব্যবহার করে করে তাদের জীবনধারার সাথে গেছে, মিশে গেছে। ভালো করে শোনেন, কারণ আমি বাংলা টিচার, খুব ভাব নেই তাই না, যে বাংলা ইংরেজি ফিংরেজি কি এসব স্টুপিড ইডিয়ট লাংসো না, এগুলা কি সব সরাল ইংরেজি ফিংরেজি, বাংলায় সব বলি না, বলছি তো ভাব নিচ্ছি। এখন ইংরেজি টিচাররা যদি আমাকে চ্যালেঞ্জ করে দেয় যে মিয়া বাংলা ভাব নাও, ইংরেজির কোন শব্দ আপনি আর আজ থেকে ব্যবহার করতে পারবেন না। এই যে আমাদের শামীম আছে, হ্যাঁ আমাদের ইংরেজির টিচার পড়ায়, আমার ছাত্র আছে, তো এরা যদি বলে যে আপনি তো স্যার ইংরেজি শব্দ ব্যবহার করবেন না, বাংলাদেশে যদি প্রজ্ঞাপন জারি করে শুরু হয়েছে কোনো বাংলা শিক্ষক ইংরেজি ব্যবহার করতে পারবে না, কি হবে জানেন? আমার জীবন যাপন করার রীতিমতো কি অসম্ভব। ভাব নেই কিন্তু বাংলায়, কিন্তু ইংরেজি শব্দ ব্যবহার করতে না দিলে ঝামেলা। কেন ঝামেলা? এইটা আমার লাগবে, আমি আপনাদের প্রাইভেট পড়াবো, এটা লাগবে না? এই যে প্রাইভেট পড়াবো বলছি, প্রাইভেট তাই না, কোচিং, হ্যাঁ এই যে অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইন, এই যে আপনি টাকা বিকাশ করেছেন, বিকাশ, এই যে মোবাইল, কোন ভাষার শব্দ? আমি দোকানে যাব, এটা নিব, কি বলবো দোকানদারকে? কি বলবো? কলম দেন, দিবে? কি বলতে? মার্কার দেন, মার্কার কোন ভাষার শব্দ? এটা লাগবে আমার, এটা লিখবো, এটাকে কি বলবো দোকানে গিয়ে? শক্ত মোটা লেখার কাগজ দেন, কি বলবো? আমি কলেজে যাব, রিক্সাওয়ালাকে যদি বলি যে আমাকে মহাবিদ্যালয়ে নিয়ে যাও, আমি রাজশাহী কলেজে যাব, রাজশাহী কলেজের গেটে নামবো, রিক্সাওয়ালাকে বললাম যে ভাই আমাকে রাজশাহী মহাবিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে যাও, রিক্সাওয়ালা জিন্দেগিতেও কে নিয়ে যাবে? তো রাজশাহী কলেজের প্রধান ফটক জিন্দেগিতেও রাজশাহী কোন রিক্সাওয়ালা চিনবে না, তাই না? ঢাকায় যারা থাকেন, যদি আপনারা কেউ বলেন যে আমাকে ভাই ঢাকা মহাবিদ্যালয়ের ফটকে নামাও, নামাবে? কোন বাস চালককে যদি বলেন যে ভাই আমাকে ঢাকা মহাবিদ্যালয়ের কি ফটকে নামাই দেও, নামাবে কি? বলবে যে ধর্মীয় আন্দাজে কি বলেন। কিন্তু যদি বলেন ঢাকা কলেজ গেটে নামান, আগে বলবেন না ইংরেজিতে বলেন কেন, বাংলায় বলেন। নতুন কোন ইংরেজি শব্দ আমি ব্যবহার করব না, সেটা হতে পারে, কিন্তু যে ইংরেজি শব্দগুলো আমার জীবনের সাথে কি হয়েছে, মিশে গেছে, এগুলো বাদ দেওয়া সম্ভব। আজ থেকে আমরা আর কোনো নতুন ইংরেজি শব্দ গ্রহণ করবো না, সেটা খুবই সম্ভব, কিন্তু যেই শব্দগুলো জীবনের সাথে এবার মিশে গেছে সেগুলিকে বাদ দেওয়া যায়। আর্য শব্দ আমরা আজ থেকে বলবো না, আমার পূর্বপুরুষ সিদ্ধান্ত নিলে আমরা বলবো না, কিন্তু বলবো তো না, কিন্তু কিছু কিছু যে আমরা জীবনধারার সাথে বলে বলে অভ্যস্ত হয়েছি, এগুলো কি হবে? এবার করলো কি তারা একটা বুদ্ধি বের করলো। কি বুদ্ধি? দেখেন শব্দটি ছিল শ্রাদ্ধ, আর্য ভাষার শব্দ শ্রাদ্ধ, আর্য ভাষার শব্দ কি শ্রাদ্ধ, শ্রাদ্ধ। তো শ্রাদ্ধ অর্থ শব্দ বলা যাবে না, বললে পাপ হবে, রৌরব নরকে যাবে, কোনো শ্রাদ্ধ বলবো না, কিন্তু এই শব্দটা তো লাগবে। শ্রাদ্ধ শব্দ বলতে নিষেধ করেছে, কিন্তু অনুষ্ঠানটা করতে নিষেধ করে। ভালো করে শোনেন, এই যে এখন যে শ্রাদ্ধ করে হিন্দু, এটা ওই খ্রিস্টপূর্ব 2000 সালের আগে ছিল না। মরে গেলে পুঁতে দিল, পুড়িয়ে দিল, গঙ্গায় ভাসিয়ে দিল, কাহিনী ক্লোজ। এই বেটা আর্যরা আসার পরে কি করলো, মৃতের বেশ কিছুদিন পরে, 40 দিন পরে আবার কি মৃতের উদ্দেশ্যে এই তন্ত্র মন্ত্র করে তপজাপ করে মানুষকে খাওয়ায়। আমাদের মুসলমান ধর্মে 40 করে, একেবারে বাজে, এর কোনো 40 বলে আমাদের ধর্মে কিন্তু নাই। ওদের দেখা দেখি, আর্যদের দেখা দেখি, মরার পরে মানুষকে, গ্রামের মানুষকে কি ডেকে খাওয়াও, হ্যাঁ এটা মানে আমাদের ইসলাম ধর্ম অনেক কিছু আছে যেটা হিন্দুদের কাছ থেকে দেখি শেখা, কালচার, ধর্ম, বুঝতে পারলেন? ওরা শ্রাদ্ধ অনুষ্ঠানটা করতে নিষেধ করেনি, কোনো আচার অনুষ্ঠান করতে নিষেধ করেনি ওদের, কিন্তু শব্দ ব্যবহার করতে নিষেধ করেছে। তো অনুষ্ঠানটা করবে, তো নাম দিবে কি? তো বললো যে আমরা নাম দিলাম শ্রাদ্ধ। ওদের ভাষা হলো শ্রাদ্ধ, আর্য শব্দ শ্রাদ্ধ। আমরা আর্য শব্দ বলি না, আমরা কি বলেছি? শ্রাদ্ধ, শ্রাদ্ধ। বলছে শ্রাদ্ধ কি আপনাদের শব্দ? কোথায় আছে দেখান। আপনাদের হলো শ্রাদ্ধ, আপনারা বলেন গা, আর আমাদের শব্দ কি শ্রাদ্ধ। তাই তো ওদের শব্দ শ্রাদ্ধ, আমাদের শ্রাদ্ধ আলাদা, আমরা তো ওদের ভাষা বলিনি। এবার একটা বুদ্ধি পেয়ে গেল এই বেটা,
আপনার পূর্বপুরুষ কত চালাক, যেমন গদ্দক তেমন চালাক। বুদ্ধি পেয়ে গেল কি? তো তার বুদ্ধি শব্দটা হলো হস্ত। আমরা হস্ত বলবো না, হস্তকে বলবো কি? হস্ত। হস্ত বলবো না, হস্ত তো আর্য শব্দ বললে পাপ হবে, বলবো না, আমরা বলবো হস্ত। একটা শব্দ হলো কর্ণ, আর্য শব্দ, কর্ণ বললে পাপ হবে, বলবো না, আমরা বলবো কর্ণ। শব্দটি হলো চর্মকার, চর্মকার আর্য শব্দ, বললে পাপ হবে, আমরা বলবো না, আমরা বলবো কি? চর্মহার। শব্দটি হলো মস্তক, আমরা মস্তক বলবো না, শুধু পাপ হয়। আমরা না, কিন্তু আমাদের ওই যে পদ্মাদা, ওই পদ্মাদা শ্রদ্ধাদা রাখি। এইবার এই বুদ্ধি পেয়ে গেল, পেয়ে গিয়ে করলো কি? আগে তো 2-4টা শব্দ শুধু নিয়েছিল, 2-4টা 5-10টা। এইবার আর্য ভাষার যত শব্দ ছিল সব নিয়ে নিল। কি করে? সিস্টেম করে, সিস্টেম। আগে 2-4-5-10টার কিছু শব্দ চুরি করে করে নিয়েছিল, যখন এই বুদ্ধি পেয়ে গেল এবার ভগবানের ভাষায় যত শব্দ ছিল গোটাটাকে সিস্টেম করে নিয়ে নিল। শুধু কি করলো? ওই শব্দটাকে একটু বিকৃত করে নিল, একটু কি বিকৃত করে নিল। এই মালগুলির নাম হলো অর্ধতৎসম। কি নাম? অর্ধতৎসম। আর এই মালগুলি, ডাইরেক্ট মালগুলির নাম কি? আর্য, যাকে আমরা নাম দিয়েছি কি? তৎসম। ওই যে ওই মাল, আর্যদের যে মাল, এই মালগুলি ডাইরেক্ট তৎসম। আর আমাদের পদ্ধতিরা যেহেতু তৎসম সরাসরি ব্যবহার করতে পারবে না, তখন তারা কি করলো? একটু বিকৃত করে, একটা আলাদা রকম একটু ভিন্ন করে নিল। এটা হলো অর্ধতৎসম। মস্তক থেকে তারা বানালো কি? মুক্ত। এগুলো কিন্তু আমরা বানালাম না, কারা বানালো? কারা? আমাদের ওই পদ্মাদারা। আমরা পর আরেকটু কাম করেছি। কি করেছি? ভালো করে শোনেন। এই যে মস্তক থেকে আমাদের পদ্মাদা শ্রদ্ধাদা বানালো মস্তক, এইটাকে আমি পরে একটু আমরা আরো ঘষে মেজে মডিফাই করে রং রং দিয়ে বার্নিশ করে এইটাকে বানিয়েছি কি? মাথা। মাথা। এর নাম হলো তদ্ভব। এর নাম কি? তদ্ভব। তদ্ভব। এই যে চর্মকারকে বানালো চর্ম, আর আবার পদ্মাদার। আমরা বানালাম কি? আমরা বানালাম হলো সামার। ওই যে কর্ণকে আমাদের পদ্মাদা বানালো কর্ণ, আমরা বানালাম কি? কান। ওই যে হস্তকে আমরা বানালাম কি? হাত। আর্য শব্দটাকে তৎসমকে ভেঙে বিকৃত করে আমাদের পুরুষ বানালো অর্ধতৎসম। আর অর্ধতৎসমকে পরবর্তীতে আমরা ঘষে মেজে রং বার্নিশ করে মডিফাই করে নতুন দিলাম। এর নাম কি? তদ্ভব। তদ্ভব। তার মানে আমাদের বাপ দাদারা চালাক ছিল, তাই না? যে বোকা যেমন ছিল চালাক, বাঙালি যেমন বোকা সরল, তেমন আবার কি চালাক এবং কুটিল। হ্যাঁ জি। তাহলে তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব। এই যে কর্ণ থেকে কান, দন্ত। দন্ত তৎসম শব্দ দন্ত। এই দন্ত তো বলা যাবে না, পাপ হবে। আমাদের পুরুষ শব্দ দন্ত। তারপর আমরা বানালাম কি? দাঁত। কর্মকার ছিল, কর্মকার। আমাদের পূর্বপুরুষ বানালো কম্মার, আমরা বানালাম কি? কামার। ছিল রাত্রি, সেখান থেকে হলো রাত্রি, তারপরে কি? রাত। অর্ধ, সেখান থেকে হলো অর্জ, তারপর আমরা বানালাম কি? আজ। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব। এখন বলেন, আমার যে পূর্বপুরুষের ভাষা ছিল, আমার পূর্বপুরুষের যে অনার্য শব্দ ছিল, সেগুলো গেল কই? এটা তো আমার পূর্বপুরুষ আর্য শব্দকে ভেঙে বিকৃত করে নতুন করে তৈরি করলো। তাদের একটা ভাষা ছিল না ভাই, অনার্য ভাষা বা প্রাচীন ভারতীয় ভাষা, সেটা গেল কই? ভগবানের ভাষাকে গ্রহণ করতে গিয়ে এই বেটা পদ্মা দ্বারা কি করলো? নিজেদের ভাষাকে হারিয়ে ফেললেও 2-4টি 5-10টি থেকে গেল, হারিয়ে গেল সবই, কিন্তু অল্প কিছু থাকলে এই মালগুলোর নাম দেশি। মালগুলোর নাম কি? দেশি। দেশি। আসলে আমাদের অরিজিনাল ভাষা ছিল কি? ওই যে দেশি শব্দগুলা, উলা, সুলা, ডাব, ডাগর, ডিঙ্গি, ঢেকি, ঝাঁটা, কুড়ি, টোপর, সঙ্গা, গঞ্জ, টোপর ইত্যাদি। খুব বেশি না, 100-200-500 পাবেন না, খুঁজলে সর্বোচ্চ খুঁজে খুঁজে কি এই 15-20টা শব্দ পাবেন। যত বই, 50টা বই যদি পড়েন, তাহলে
তাহলে দেশি শব্দ আপনি 50টা পাবেন না, 100টা পাবেন না, কয়টা পাবেন? এই 15-20টা। যে বই খোলেন দেখবেন যে কুলা, সুলা, ডাব, ডাগর, ডিঙ্গি, ঢেকি, ঝাঁকা, কোল, কুড়ি, তাই না, গঞ্জ, টোপর, পেট। তার মানে এগুলো কি বলেন কি? এগুলো হচ্ছে আমাদের ওই যে প্রাচীন ভারতের আসলে অরিজিনাল আমাদের পূর্বপুরুষদের যে ভাষাটা ছিল সেই ভাষার শব্দ। আরো অনেক শব্দ ছিল এমন কোটি কোটি, কিন্তু ওই ভগবানের ভাষা গ্রহণ করে তারা নিজেদের শব্দগুলোকে আস্তে আস্তে ব্যবহার না করে হারিয়ে দিল। কিন্তু হারিয়ে দেওয়ার মধ্যে 2, 4, 5, 10টি শব্দ কি থেকে গেছে। নাম দেশের নাম কি? দেশি। তো দেশি শব্দ আর একটা নাম খাঁটি বাংলা। খাঁটি বাংলা কোনগুলি ভালো করে শুনেন শিক্ষার্থী বন্ধুরা, ভুল করবেন আপনারা। আমি আবার বলছি ভুল করবেন, আমি পরীক্ষা প্রশ্ন দিব তখন ভুল করবেন। পরীক্ষা করবে নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ। দেশি শব্দগুলি খাঁটি বাংলা না, দেশি শব্দগুলো দেশি, লোকাল। খাঁটি বাংলা কোনগুলি লিখে নেন। তদ্ভব শব্দের অপর নাম খাঁটি বাংলা। ওই যে পরিবর্তিত রূপের যেটা শেষ রূপ, পরিবর্তিত রূপের যেটা কি শেষ রূপ, তদ্ভব। তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা বা আধুনিক বাংলা। লিখে নেন এই কথাটি। তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা বা আধুনিক বাংলা। বাবা আমার বাড়ি হচ্ছে ঈশ্বরদী, আমার অরিজিনাল দেশের বাড়ি হচ্ছে পাবনার ঈশ্বরদীতে, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। আমি অবশ্য বর্তমানে রাজশাহীতে মোটামুটি সেটেলড আর কি। তাহলে আমি কি বোঝাতে চেয়েছি আপনার বুঝতে, শব্দগুলি মুখস্থ করছেন, কিন্তু মুখস্থ করলে আপনাকে এই ফরম্যাটটা জানতে হবে যে কেন আসলে এরকম। তাহলে আমরা যেটা খাঁটি বাংলা বলছি, আসলে দেশিগুলো কিন্তু খাঁটি বাংলা না। দেশিগুলি কি দেশি, লোকাল। আর খাঁটি বাংলা ওই যে আমাদের পূর্বপুরুষরা আর্যকে তৎসমকে ভেঙে অর্ধ তৎসম করলো, সেটাকে যে আমরা মডিফাই করে নতুন রূপ দিলাম, ওটাই আমাদের কি খাঁটি বাংলা, আধুনিক বাংলা। খাঁটি বাংলা বা তাহলে খাঁটি বাংলা শব্দ কোনগুলি? যে হাত, পা, নাক, কান, মুখ, চোখ, রাত, দিন, এগুলো খাঁটি বাংলা। আর দেশি দেশি। ক্লিয়ার? ওকে। এখন শিক্ষার্থী বন্ধুরা, দেশের ভাষা দেশি বাংলা। গুড। না, খাঁটি বাংলা দেশি না, না না আশরাফুল শাহিন, খাঁটি বাংলা দেশি না। দেশি দেশি, দেশি মানে লোকাল। দেশি ভাই, দেশি মানে লোকাল, পূর্বপুরুষের লোকাল ভাষা হলো দেশি। আর খাঁটি কোনটা? যেটাকে আমরা পূর্বপুরুষের ভাষা থেকে আস্তে আস্তে তৎসম থেকে মডিফাই করে যেটা নতুন রূপ দিয়েছি, তৎসমকে মডিফাই করে যেটা নতুন রূপ দিয়েছি। এই যে হাত, এই যে কান, এই যে সামার, এই যে মাথা, এই যে মুখ, এটা হচ্ছে তদ্ভব। তদ্ভব মানে খাঁটি বাংলা। তদ্ভবটা হচ্ছে খাঁটি বাংলা। আর দেশিটা খাঁটি বাংলা না, দেশিটা দেশি, লোকাল। এখন পরবর্তীতে ওই যে খ্রিস্টপূর্ব 2000 সালে তো এলোই, খ্রিস্টপূর্ব 2000 2000 সালে তো এলোই, ওই বেটা আর্যরা এসে তো আমাদেরকে জগা খিচুড়ি বানালোই। পরবর্তীতে 1600, 1700, 1800 সালে আবার বিশ্বের নানান জাতি আমাদের ভারতে এসেছে। খ্রিস্টপূর্ব 2000 সালে তো এলোই আর্যরা, এসে তো আমাদেরকে এই জগা খিচুড়ি বানালোই ভাষাকে। 1600 খ্রিস্টাব্দ, 1700 খ্রিস্টাব্দ, 1800 খ্রিস্টাব্দ, এই সময় আবার 19 শতক, এই সময় আবার বিশ্বের নানা দেশ থেকে কি আবার জাতি এরা এসে কি করলো, এরা আবার কি আমাদেরকে আবার অনেক ভাষা শব্দ দিল। তাহলে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী ভারতবর্ষে কি এসেছে না? ইংরেজ এসেছে, ওলন্দাজ এসেছে, পর্তুগিজ এসেছে, ডাচ এসেছে, ডেনমার্ক, এমন কোন জাতিগোষ্ঠী নাই ভারতে আসেনি। বাট এসেছে, এসে কি করেছে? এসে আপনাকে শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, লুণ্ঠন করেছে, নিয়ে সব চলে গেছে। একসময় ভারত ছিল পৃথিবীর কি সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র। ভারত না, বাংলাদেশও তার মধ্যে। ভারত মানে আমরা আজকের ভারত দূরের না, এই পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এই নেপাল, ভুটান, গোটা মিলেছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। পৃথিবীর মধ্যে সবচেয়ে কি সমৃদ্ধ রাষ্ট্র
ধরে কে কুমারিস এখন ফকির হয়ে গেছেন না? কেন ফকির হয়ে গেছেন? ওই যে বেটারা এসে কি করেছে, সহজ সরল পেয়ে আমাদেরকে কি করেছে, সব নিয়ে চলে গেছেন এখন ইংল্যান্ড। বাবারে ইংল্যান্ডে যাওয়ার জন্য পাগলা হয়ে গেছেন। এই ইংল্যান্ড কি করেছে, এখান থেকে নিয়ে চুষে চুষে নিয়ে তার আজকে সম্মান করেছে, নিয়ে গেছে সব, আর দিয়ে গেছে খালি বুক ভরা জ্বালা, তাই না? ডায়লগ মারে না যে পিয়া তুমি নিয়ে গেছো সব আর রেখে গেছো খালি বুক ভরা জ্বালা। ওই পিয়ারা সব নিয়ে গেছে আর দিয়ে গেছে বুক ভরা জ্বালা, বুঝলেন? বুক ভরা জ্বালা যে দিয়েছে এটার শব্দ পড়তে টের পাবেন যখন আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, তাই না, ওলন্দাজ, মারাঠি এই শব্দ যখন মুখস্থ করা লাগবে তখন টের পাবেন যে জুয়েল স্যার বলেছিল বেটারা নিয়ে গেছে সবার দিয়ে গেছে বুক ভরা জ্বালা। বেটা নিয়ে যাবি যা, দিয়ে যাওয়ার দরকার ছিল, বেটা বেয়াদবি করতে গেলে নিয়ে যাবি যা, নিয়ে যা, নিয়ে তো গেছে সম্পদ গুলা, কোহিনুর মহিনুর থেকে শুরু করে মুসলিম, তাই না, পাট পাট সব নিয়ে গেছে আর দিয়ে গেছে কি এই বুক ভরা জ্বালা শব্দ। এখন মুখস্থ করেন আপনারা, হ্যাঁ, ঘষে ঘষে এই ঘষে ঘষে মুখস্থ করতে লাগলে টের পাবেন যে বেটার আসলে কি জ্বালা দিয়ে গেছে। আর একটা জিনিস দিয়েছে আপনাদের ফর্সা চেহারা, বুঝলেন? আপনারা তো গর্ববোধ করেন, আমিও করি, ওরা আমার কি ফর্সা চেহারা, তাই না? আসলে বাঙালি প্রাচীন জাতিগোষ্ঠী যেটা ছিল কি নিগ্রোবুটু জাতীয়, কালো, চুলগুলি কোকড়ানো, ঠোঁটগুলি মুঠা পুরু, এখন আর আছে? কালো দেখলেই বলেন যে কালো, আপনি ফর্সা মানে ঝামেলা আছে। ওই যে ওই বেটারা কি করেছে, আপনাদের পূর্বপুরুষ ছিল না, আপনার পূর্বপুরুষ, দাদি, নানি, তারপর নানির নানি, তার নানি, এদেরকে ইচ্ছায় অনিচ্ছায় নানান ভাবে কি আপনার ভিতরে, ওই তাদের ভিতরে কি ওই ধারা দিয়ে গেছে, ফর্সা ধারা। এই কালো আর ফর্সা মিলেমিশে একাকার হয়ে কি আপনি ফর্সা হয়েছেন। খুব ফর্সা, গর্বের বিষয় না, কি লজ্জার বিষয়, বুঝতে পারলেন? যাই হোক, আমরা অন্য নৃতাত্ত্বিক আলোচনায় যাব না, এটা নৃতত্ত্বের বিষয়, এটা নৃতত্ত্বের শিক্ষক গবেষক যারা তারা বলবেন, আমি শুধু বললাম যে ওই আলোচনা আমরা যাচ্ছি না। ফর্সা না কালো কেমনে হলাম? বাঙালি পৃথিবীতে একমাত্র জাতি, খাঁটি শঙ্কর। পৃথিবীতে অনেক শঙ্কর জাতি আছে, বাঙালি একেবারে কি নির্ভেজাল, ভেজাল জাতি। মানে এই ভেজালের মধ্যে কোনোই কি ভেজাল নাই, এই শঙ্করের মধ্যে কোনোই ভেজাল নাই, বুঝলেন? সাইজ শুরু হয়েছে এখান থেকে, সাইজ শেষ হয়েছে এই পর্যন্ত, বুঝেন নাই? একই সমান সাইজ না, দেখবেন পৃথিবীর অনেক জাতি আছে একই সাইজ, যারা লম্বা তারা লম্বা, যারা নাটু তারা নাটু, আর বাঙালির সাইজ এখান থেকে শুরু এই পর্যন্ত, একদম কালো কুচকুচা থেকে শুরু একদম টকটকা পর্যন্ত, শ্যামলা, মাঝারি শ্যামলা, হালকা শ্যামলা, চলে আছে, মোটামুটি কোষা, নানান কালার। এগুলো কেন হয়েছে? মিক্সড। তো যাই হোক, আমাদের ফর্সা চেহারা দিয়েছে, এটা ভালো কাজই করেছে। আপনাদের এখন অনেক অহংকার হয় এটা নিয়ে, তা আমাকেও দিয়েছে। আমি কিন্তু আপনাদের বাইরে না ভাই, মনে করেন যে আপনাদের বলছি, আমি কি এর বাইরে? আমার দাদি, নানি বা দাদি, নানি তারা কি এর বাইরে ছিল? না, এটা ভাবেন না যে আমি আপনাদের মানে বলছি আর আমি বাইরে না। তো যাই হোক, তারা এই দিয়েছে, শব্দ দিয়েছে, শব্দগুলি আমরা দিয়েছি। তো যাক, আজকে আর আলোচনা আগাবো না, আমরা আগামী দিন ইনশাল্লাহ। আচ্ছা, শব্দ কিন্তু আমি পড়লাম না শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের ভালো করে শুনেন, আমি আপনাদের প্রেক্ষাপট, পটভূমি, ব্যাকগ্রাউন্ডটা বলে রাখলাম। আমি আপনাদের শব্দতত্ত্বের পড়লাম কি, শব্দতত্ত্বের পড়লাম, ভালো করে শুনুন। মৌলিক শব্দ পড়লাম, শব্দিত পড়লাম, মৌলিক শব্দ ভালো করে পড়লাম, পড়ে নেবেন, বুঝে নেবেন, দেখে নেবেন। আমি আপনাদের যৌগিক, রূঢ়ি, যৌগিকটা পড়িয়ে বুঝিয়ে দিয়েছি, দেখে বুঝে বুঝে পড়বেন, মেমোরাইজ না। কেন যৌগিক, কেন রূঢ়ি, কেন যৌগিক, ক্লিয়ার? এই যে এখানে আমরা যেগুলো করলাম, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি বিদেশি, আমি কিন্তু এটা পড়ালাম না, এটার আমি আপনাকে জ্ঞান দিলাম, জ্ঞান সবক দিলাম। এই জ্ঞান দিয়ে আপনার জ্ঞান বাড়লো,